আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। মোসাব্বির হত্যার ঘটনায় মাঠ পর্যায়ে কিলার ধরা পড়লেও এখনো ধরাছোঁয়ার বাইরে এদের নির্দেশদাতা। বহিষ্কার হওয়া ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেন, নির্বাচন বানচালে ষড়যন্ত্রকারীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আর সাবেক ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। পুলিশ বলছে সবকিছু মাথায় রেখে অপরাধীদের ধরতে কাজ করছে তারা। আরও জানাচ্ছেন আর বাদল। গত ৭ জানুয়ারি বুধবার রাত ৮টার পরে ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করে ঘাতকরা। কারওয়ান বাজারের দিকে পালিয়ে যায় হত্যায় অংশ নেয়া কয়েকজন। অভিযোগ উঠেছে কারওয়ান বাজারের নিয়ন্ত্রণ ও আধিপত্য নিয়ে এমন হত্যা হয়ে থাকতে পারে। এ হত্যাকাণ্ডে কলকাঠি নেড়েছেন কে, কার ইশারায় সরিয়ে দেয়া হয়েছে মুসাব্বিরকে, ঘাতকদের হত্যার তালিকা কত লম্বা তার উত্তর খুঁজছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাইফুল আলম নীরব হত্যাকারীর শাস্তি দাবি করে বলেন, মোসাব্বিরের সাথে তার ভালো সম্পর্ক ছিল, ত্যাগী নেতা ছিল মোসাব্বির। মুসাব্বির একজন রাজনৈতিক কর্মী, দীর্ঘদিন এলাকায় তেজগাঁয়ে রাজনীতি করেন। 5ই আগস্টের পর থেকে নির্বাচন বাংলাদেশের মাটির জন্য না হয় একটা প্রক্রিয়া করছে, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, হাদিকে হত্যা করা হয়েছে, যে আমরা মনে করি নির্বাচন বানচাল করার জন্য। এমনিভাবে এই ঘটনাটাও আমরা মনে করি সেই প্রক্রিয়া হবে নির্বাচন বানচাল করার একটা প্রক্রিয়া। স্থানীয় বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, হত্যার পরের দিনই খালেদা জিয়ার সমাধিতে তাকে নিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার কথা ছিল, যা আর হয়ে ওঠেনি। আমাদের সাথে চমৎকার সম্পর্ক ছিল এবং যেদিন সে মারা গেল তার পরের দিন জিয়ার মাজারে আমাদের শ্রদ্ধা নিবেদনের কথা, এটা স্থগিতাদেশ ছিল। তো সেটার জন্য সে আমাদের সাথে আমরা ভাবছিলাম যে ওনাকে বলে নির্বাচনের স্বার্থে তাকে উঠে দেওয়া যায় কিনা। এখন তার অন্যান্য কী আছে সেগুলো বলতে পারবো না। আমরা মনে করি এর থেকে সত্যিকার ঘটনাটা বের করা, কারণ ও মারা যাওয়ার মতো কোনো ব্যক্তি ছিল না। পুলিশ জানায় তাদের একাধিক টিম গোপনে বিষয়টি তদন্ত করছে, কারো সংশ্লিষ্টতা পেলে ছাড় দেয়া হবে না। প্রত্যেকটা হত্যাকাণ্ড বা খুন সংক্রান্ত অপরাধ আলাদা এবং একটার সাথে আরেকটাকে ওভাবে করেলেট করা যায় না। আমরা এই অপরাধীদেরকে শনাক্ত করার চেষ্টা করছি এবং শনাক্ত করে তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান চলছে। আর বাদল, আরটিভি, ঢাকা। চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইসলামী ছাত্র শিবির নেতা জামাল উদ্দিন নিহত হয়েছেন। এ সময় গুলিতে আরও একজন আহত হয়েছে। শনিবার রাতে উপজেলার লেলাং ইউনিয়নে শাহনগর দিঘির পাড় এলাকায় এই ঘটনা ঘটে। লেলাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, রাতের অন্ধকারে বহিরাগত কয়েকজন সশস্ত্র ব্যক্তি জামালকে গুলি করে হত্যা শেষে পালিয়ে যায়। হামলায় অপর একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুরাতন লাইনে লিকেজ সহ প্রচুর পরিমাণে অবৈধ সংযোগের কারণে তীব্র গ্যাস সংকটে ভুগছে তিতাসের প্রায় 28 লাখ আবাসিক গ্রাহক। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালালেও অধরায় থাকছে হাজারো অবৈধ সংযোগ। এতে একদিকে যেমন বৈধ গ্রাহকরা গ্যাস পাচ্ছেন না, অন্যদিকে শুধু শুধু লোকসান গুনছে তিতাস, সরকার হারাচ্ছে বড় অঙ্কের রাজস্ব। তিতাস বলছে সরকারের সংস্থাগুলোর দায়িত্বহীনতার কারণেই গ্যাস চুরি হচ্ছে। আর বিশেষজ্ঞরা বলছেন সরকার তিতাসের মাধ্যমে জনগণকে লুট করছে। গ্যাস সংকট নিয়ে মোহাম্মদ সাইমের ধারাবাহিকের আজ প্রথম পর্ব, ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। রাজধানীতে তিতাসের দেয়া লাইনের গ্যাসে চুলা জ্বলছে না আবাসিক গ্রাহকদের, তাই বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস বা ইলেকট্রিক চুলা সহ বিকল্প উপায়ে বেছে নিচ্ছেন নগরবাসী। কোনো গ্যাস থাকেই না, একেবারে সবাই সিলিন্ডারে স্টোভে রান্না করি। এতে জীবন ধারণের ব্যয় বাড়ায় বিপাকে পড়েছেন তারা। গ্যাসই থাকে না, 2000 টাকা দিয়ে সিলিন্ডার কিনে আনতে হইতাছে। গ্যাস সরবরাহকারী কোম্পানি তিতাসের 2024-25 অর্থ বছরের হিসেব বলছে 448.21 কিলোমিটার পরিত্যক্ত বা অব্যবহৃত গ্যাস লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করছে তারা। এছাড়া অবৈধ লাইনে চুরি মিলিয়ে মোট 634.17 মিলিয়ন ঘনমিটার গ্যাস সিস্টেম লস ও চুরি হয়েছে। তিতাস বলছে সরকারের সংস্থাসমূহের দায়িত্বহীনতাই গ্যাস চুরির জন্য দায়ী। গ্যাস চুরির ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালতের নমনীয়তারও অভিযোগ তোলে প্রতিষ্ঠানটি। রাতের আধারে যারা পাইপলাইন করতেছে, রোড কাটিং পারমিশন কে দিচ্ছে? সিটি কর্পোরেশন ওখানে যা বলতেছে কে রোড কাটছো বলে,
অথচ আপনি আমার সাথে চলেন, আমি আপনাকে দেখাবো আমার 2 জায়গায় লিকেজ আছে, আমি লাইন কাটতে যাবো, আধা ঘন্টার ভিতরে সিটি কর্পোরেশন লোক আসবে বলে যে এখানে লাইন কাটতে হবে। সরকারের সব সংস্থা যদি তাদের দায়িত্ব পালন ঠিক মতো না করে, ওই তিতাস একটা কোম্পানি, তার তো লোকবলের বিষয় আছে। ম্যাজিস্ট্রেট মহোদয়রাও কি সব জায়গায় কি পুরোপুরি গ্যাস আইন কাভার ইয়ে করছেন? ওনারা কি 2 বছরের শাস্তি দিচ্ছেন অবৈধ গ্যাস ব্যবহারের জন্য? আজ পর্যন্ত পেয়েছেন? তবে 2015 সালে প্রিপেড মিটার স্থাপনের আদেশ হলেও তা বাস্তবায়ন না করে তিতাস জনগণকে লুণ্ঠন করছে বলে মত এই জ্বালানি বিশেষজ্ঞের। প্রিপেড মিটার 2015 সালে আদেশ হয়ে আছে, প্রিপেড মিটার তিতাস লাগায়নি। এটা তিতাসের দোষ, অর্থাৎ সরকারের দোষ। না লাগিয়ে এই ধরনের লুণ্ঠন অব্যাহত রেখেছে, জনগণের ভোক্তাদের ঠকানো অব্যাহত রেখেছে। যখন এই কাজটা সরকার করে তখন আর আইনি প্রতিকারের রাস্তা থাকে না, তখন আইন বোবা হয়ে যায়, আইন অচল হয়ে যায়। তখনই 5ই আগস্ট এর দরকার হয় এবং 5ই আগস্ট হয়। শিল্প কারখানা খাতে গ্যাস সরবরাহের ক্ষেত্রে সরকার গুরুত্ব দেয়, আবাসিক খাতে শীঘ্রই সুবাতাস আসছে না। জ্বালানি চাহিদা মেটাতে নগরবাসীকে খুঁজতে হবে বিকল্প উপায়। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। বেঁচে থাকার যে স্বপ্ন চোখে নিয়ে এই বঙ্গদেশে এসেছিলেন রাখাইন সম্প্রদায়ের মানুষ, সেই স্বপ্ন যেন ক্রমশই আশার নৈরাশ্যতে পরিণত হচ্ছে। নিজস্ব কৃষ্টি কালচার ঐতিহ্যকে লালন করে জেলা সদরের বালিয়াতলী গ্রাম ও তালতলী উপজেলায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন রাখাইনরা। তবে সময়ের বিবর্তনে নানা সমস্যায় জর্জরিত হয়ে এই আদিবাসী গোষ্ঠী অস্তিত্ব সংকটে পড়েছেন। বরগুনার পাথরঘাটা থেকে তৌহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। প্রায় 300 বছর ধরে উপকূলীয় জেলা বরগুনার বুক চিরে বয়ে চলা পায়রা আর বঙ্গোপসাগরের তীর ঘেঁষে বসবাস করে আসছে রাখাইন সম্প্রদায়। তাদের রয়েছে বৈচিত্র্যময় জীবনযাপন, ঐতিহ্য আর নিজস্ব সংস্কৃতি। তবে প্রাকৃতিক দুর্যোগ ও অর্থনৈতিক দুরবস্থা সহ নানা কারণে অনেক পরিবারই ছেড়েছে এই এলাকা। পূর্বে শ্বেতপাথর, কোষ্ঠী পাথর, দুর্লভ ধাতুর তৈরি মূল্যবান প্রাচীন মূর্তি ছিল এখানে। তবে চুরি ও পাচারের কারণে সংখ্যা কমেছে প্রাচীন মূর্তির। রাখাইনরা জানান, পর্যটনের বিকাশ ও অস্তিত্ব রক্ষায় সংরক্ষণ করা প্রয়োজন তাদের কৃষ্টি কালচার। আগে পূজা আসলে ধর্ম অনুষ্ঠান করি, এখন করতে পারি না, এটা টাকা পয়সা লাগে, আমরা তো চালাইতে পারি না, তাহলে এই অনুষ্ঠানগুলি শেষ হয়ে যায়। সরকারও যদি আমাদের পাশাপাশি যদি সহায়তা দেয়, তাহলে মনে হয় আমাদের যে স্থাপনাগুলি আছে সেগুলো টিকে থাকবে। কিছু যদি না দেয় তাই তো সব হেরে যাইবে, ছোট বাচ্চারাও কিছু জানতে পারবে না। যদি সরকারি পৃষ্ঠপোষকতা তারা পায়, সকলের সহায়তা পায়, তাহলে আবার তারা অর্থনীতিকে বেগবান করতে সক্রিয় থাকতে পারবে। জেলা প্রশাসক বলছেন, রাখাইনদের অস্তিত্ব সুদৃঢ় করতে রাখাইন মাতৃভাষা সংরক্ষণ, তা তো পর্যটন শিল্পের প্রসারে গুরুত্ব আরোপ করা হচ্ছে। জায়গা নির্ধারণের কাজ চলমান আছে, জায়গাটা নির্ধারণ হয়ে গেলেই আমরা একটি রাখাইন কালচারাল সেন্টার স্থাপন করার পরিকল্পনা চলমান আছে। সুদমুক্ত ব্যাংক ঋণ, উপকূলের তাঁত ও পর্যটন শিল্পের প্রসার সহ বিভিন্ন সরকারি বেসরকারি উদ্যোগ বরগুনায় রাখাইনদের ভিত সুদৃঢ় করবে, এমনটাই প্রত্যাশা অবহেলিত এ জনগোষ্ঠীর। আব্দুল হামিদ, RTV। শীতে দুর্ভোগে আছেন উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলার মানুষ। পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ। উত্তরের এই জেলায় সকালে 7.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস। গত 3 দিন ধরে দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মেলেনি। কুড়িগ্রামে 53 হেক্টর জমির বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়েছে। পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের তীব্রতা কমেনি। পদ্মা পাড়ের এই জনপদে সবচেয়ে বেশি কষ্টে আছে দরিদ্র মানুষ। শীত ও কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে দিনাজপুরে। ঘন কুয়াশার তীব্র শীত বাড়ায় উত্তরের জেলা কুড়িগ্রামের পাশাপাশি মাগুরাতেও বেড়েছে ঠান্ডা জড়িত রোগীর সংখ্যা। হাসপাতালগুলোতে পর্যাপ্ত জায়গা না পাওয়ায় মেঝে ও বারান্দায় শুয়ে চিকিৎসা নিচ্ছে শিশু ও বয়স্ক রোগীরা। এদিকে সীমিত পরিসরে শীত বস্ত্র বিতরণ শুরু হলেও তা প্রয়োজনীয় তুলনায় যথেষ্ট নয় বলে দাবি ভুক্তভোগীদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের স্বাভাবিক জনজীবন। তাপমাত্রার পারদ ওঠানামা করছে 9 থেকে 11-র কোঠায়। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে দিনমজুর, শিশু ও বৃদ্ধ সহ চরাঞ্চলের মানুষ। প্রচণ্ড ঠান্ডার প্রভাবে জেলার হাসপাতালগুলোতে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দি, কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের ভিড়ে চাপ বেড়েছে চিকিৎসা ব্যবস্থায়। জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগেও বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।
শীতজনিত রোগ প্রতিরোধে নানা পরামর্শ দেওয়ার কথা জানান সিভিল সার্জন। আমাদের এগুলো সক্ষমতার মধ্যে আছে, আমরা ম্যানেজ করছি, তাদেরকে চিকিৎসা সুবিধা দিচ্ছি এবং সেই সাথে তাদেরকে শীতজনিত রোগ থেকে যাতে না হয় সেই জন্য আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি। যে এদিকে তীব্র শীতে প্রায়ই একই চিত্র মাগুরার হাসপাতালগুলোতেও। বেডে জায়গা না পেয়ে হাসপাতালের বারান্দা ও মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছে রোগীরা। গত 24 ঘন্টায় প্রায় শতাধিক রোগী বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঠান্ডা পড়ার কারণে আমার বাচ্চার পাতলা পায়খানা হয়েছে, তারপরে আমরা 5 দিন যাবত হসপিটালে ভর্তি আছি। ঠান্ডার কারণে আমরা শিশু হসপিটালে এসে ভর্তি হয়েছি, এখন মনে একটু স্বাভাবিক ভালো। লোকবল সংকট থাকলেও রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে জানান এই চিকিৎসক। লোকবল সংকট, তারপরেও আমাদের সীমিত জনবল নিয়ে যতটুকু সম্ভব সব ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে। শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে সরকারের পাশাপাশি দাতা সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান প্রান্তিক মানুষের। আবরার মাহি, RTV। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে 6টি টিনের ঘরের আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সকাল 6টার দিকে উপজেলার কাচমালান্দ এলাকায় একটি বসতবাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জানায়, খবর পেয়ে টঙ্গীবাড়ি ও সিরাজদি খান ফায়ার স্টেশনে 4টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, সঠিক পরিচর্যা আর সুযোগ পেলে তারাও প্রতিভার বিকাশ ঘটিয়ে জনশক্তিতে পরিণত হতে পারে। এমন সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে দীর্ঘদিন ধরে কাজ করছে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি, যার অংশ হিসেবে ঢাকার আশুলিয়ায় অনুষ্ঠিত হলো বিশেষ অর্জন সেলিব্রেশন প্রোগ্রাম 2026, যেখানে উৎসবমুখর পরিবেশে দিনভর বেঁধেছিল শিশু কিশোররা। আশুলিয়া প্রতিনিধি ওমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। 2025 সালের প্রতিবন্ধী দিবসে পণ্য বিক্রয় ও প্রদর্শনীর ক ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জনকারী শিশু কিশোরদের প্রতিভা বিকাশ ও উৎসাহ প্রদানে এ অনুষ্ঠানের আয়োজন করে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। আসলে সুবর্ণছায়া রিসোর্টে আয়োজিত ব্যতিক্রমী এ অনুষ্ঠানে খুশিতে মাতেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোররা। বিস্কুট ও মার্বেল দৌড়, কবিতা আবৃত্তি, নাচ, গান, ফ্যাশন শোর মতো ইভেন্টের মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরেন তারা। বদ্ধ জায়গা থেকে মুক্ত পরিবেশে আসতে পেরে আনন্দে আত্মহারা এসব শিশুরা। হ্যাঁ, খুব ভালো লাগছে। আমি ঘুরতে পছন্দ করি, অনেক ভালো লাগতেছে, ঘুরতে পারতেছি। সন্তানের এমন হাসি মুখে অভিভাবকদের চোখে মুখেও নেমে আসে প্রশান্তি। শিশুদের পাশাপাশি তারাও মেতে ওঠেন নানা খেলাধুলায়। এখানে বাচ্চাদের সাথে খেলা, সেই সাথে মায়েদেরও আছে, মায়েরা যে তার মধ্যে থেকে ফার্স্ট হয়েছে, এর জন্য অনেক অনেক ভালো লাগতেছে। আজকে সেকেন্ড হয়েছে, তারপরে আমি অনেক শুকরিয়া যে আমার ছেলের উদ্দেশ্যে এখানে এসে আমি খেলাতে সেকেন্ড হয়েছি। আমাদের লাইফ তো এখন শেষ পর্যায়ে ধরতে গেলে, এখন এই বয়সে এসে ফার্স্ট সেকেন্ড হওয়াটা অনেক টাফ ব্যাপার। ব্যতিক্রমী এমন আয়োজনের পেছনের ব্যক্তিটি ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি সাধারণ সম্পাদক সৈয়দা মনিরা ইসলাম। দীর্ঘদিন ধরে যিনি লড়ছেন সুবিধা বঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য। প্রতিভা বিকাশের মাধ্যমে এসব শিশুদের দক্ষ মানব সম্পদে পরিণত করার কাজ চলমান রাখার কথা জানান তিনি। অত্যন্ত চমৎকারভাবে আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলো তাদের সক্ষমতার যে জায়গাটা আছে সেটা আসলে প্রকাশ করতে পারছে নানা কর্মকাণ্ড দিয়ে। তাদের জন্য যদি সঠিক পরিবেশ দেয়া যায়, তবে তারাও যে কত কিছু করতে পারে, তাদের যে প্রতিভার যে জায়গাগুলো আছে সেই প্রতিভার বিকাশ ঘটাতে পারে। ব্যক্তি পর্যায় থেকে বিভিন্ন সামাজিক সংগঠন ও সমাজে সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান তার। স্বনামধন্য ব্যবসায়ী আছেন, প্রতিষ্ঠিত ব্যক্তি আছেন, বিত্তবান ব্যক্তি আছেন, ওনারা যদি একটু হাতটা বাড়ালেই অসংখ্য এরকম দিন উপহার দিতে পারেন এই অবহেলিত বঞ্চিত এই জনগোষ্ঠীর প্রতি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকেও স্বাভাবিক শিশুদের মতো সমান গুরুত্ব দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। সুলাইমান কবির, RTV। বগুড়ায় অপরিকল্পিতভাবে নির্মাণ করায় ব্যবহার করা যাচ্ছে না 15টি ফুট ওভারব্রিজ।
পথচারীদের নিরাপদে সড়ক পারাপারে নিশ্চিতে ঢাকা রংপুর মহাসড়কের বগুড়া অংশে নির্মাণ করা হয় এসব ব্রিজ। সঠিক জায়গায় নির্মাণ না করায় ব্রিজ থাকা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পার হচ্ছেন সাধারণ মানুষ। তবে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় নেই ফুটওভার ব্রিজ। বগুড়ার সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। কাগজে কলমে ঢাকা রংপুর মহাসড়কের বগুড়া অংশে পথচারীদের নিরাপত্তার জন্য 15টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হলেও বাস্তবে ব্যবহার হচ্ছে না সেগুলো। সড়ক বিভাজন ফাঁকা থাকায় সেখান দিয়ে রাস্তা পার হচ্ছেন পথচারীরা। অব্যবহৃত জায়গায় ব্রিজ বানালেও গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কয়েকটি স্থানে এখনও নেই কোনো ফুটওভার ব্রিজ। মাটিঢালি, চারমাথা বাস টার্মিনাল এলাকা, ধুনট মোড় সহ আরও কয়েকটি স্থানে ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। ওভারব্রিজে কোনো লোকজন যাতায়াত করে না, কাটা দিয়ে যাতায়াত করে, এতে করে আপনার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বেশি হয়। আমরা মনেই করতেছি না ওটা আমাদের প্রয়োজন। আমরা নিজেদের রিস্ক নিয়ে যাই, তবুও বলতে যাই না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা যদি এই কাটাগুলো বন্ধ করে দেন তাহলে আমরা দুর্ঘটনার হাত থেকে রেহাই পাবো এবং এই কোটি টাকা দামের ফ্লাইওভারটা আমরা ব্যবহার করতে পারবো। প্রয়োজনীয় স্থানে ব্রিজ নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলছে বগুড়া হাইওয়ে পুলিশ। এই কাটা স্থানগুলো দিয়ে যত্রতত্র লোকজন বা যানবাহনের যাতায়াতের কারণে দুর্ঘটনাগুলো ঘটে। তো এই ক্ষেত্রে আমরা তাদেরকে বিভিন্ন সময় জানানো হয়েছে, বলা হয়েছে এবং হাইওয়ে পুলিশ সবসময় সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। বিভিন্ন সময়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হলেও ব্যবহৃত না হয় তা অপসারণ করা যাচ্ছে না বলে জানান প্রকল্প পরিচালক। ওটা বন্ধ করতে দিচ্ছে না। আপনারা যদি হেল্প করেন আমরা বন্ধ করে দিতে পারবো, কিন্তু ওরা স্টুডেন্টরা ওটা বন্ধ করে দিচ্ছে না। আমরা কয়েকবার বন্ধ করতে গেছি, আমরা দেখি আমরা চিঠি দিব আর কি, চিঠি দিয়ে তারপরে দেখি আমরা এগুলি কি করা যায়। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জননিরাপত্তায় পরিকল্পিতভাবে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV। দিনাজপুরের হিলি শহরের বিভিন্ন রাস্তায় ধুলা ওড়ায় নাকাল স্থানীয় লোকজন। শুষ্ক মৌসুম শুরু হতে না হতেই ধুলোর আস্তরণে ঢাকা পড়েছে সড়কের আশেপাশের এলাকা। এতে বিপাকে পড়েছেন রাস্তার পাশে বসবাসকারী ও ব্যবসায়ীরা। সড়কের আশেপাশের গাছপালার দৃশ্যগুলো করুন, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। এই অবস্থা চলতে থাকলে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশবিদরা। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। শীত মৌসুমে দূর থেকে দেখলে মনে হবে কুয়াশায় ঢাকা পড়েছে সড়ক, আসলে ধুলায় ঢেকে আছে রাস্তা। এমনই দৃশ্য দিনাজপুরের হিলি স্থলবন্দরের প্রধান সড়কের। হিলি চারমাথা মোড় থেকে মহিলা কলেজ পর্যন্ত এলাকাটি রীতিমতো ধুলার রাজ্যে পরিণত হয়েছে। সড়কের আশপাশে বসবাসকারীরা আছেন মহাসংকটে। বর্ষা মৌসুমে কাদা, জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে ধুলাবালি, এতে সড়কটি দিয়ে চলাচলই কঠিন হয়ে পড়েছে পথচারীদের। আজ থেকে প্রায় কয়েক বছর ধরে খালি বলতেছে যে আজ হবে কাল হবে, রাস্তাটা হয় না। সবসময় ধুলা ওঠে, বাচ্চা কাচ্চারা চলতে পারে না, শ্বাসকষ্ট অসুবিধা হয়। কাপড় গায়ে দিয়ে আসছি, কাপড়ও শুদ্ধ মনে করেন ধুলা টুলা মেখে একদম শেষ হয়ে যাবে। ধুলাবালির কারণে স্থানীয়দের মাঝে বাড়ছে শ্বাসকষ্ট, সর্দি কাশি, চোখের অ্যালার্জির মতো রোগ। স্কুলগামী শিশু ও বয়স্কদের জন্য বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিলেন এই চিকিৎসক। যাদের অ্যাজমা বা যেটাকে আমরা হাঁপানি বলছি বা অন্য যে দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট যেটা COPD বলছি, এই ধরনের রোগীদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। বাইরে যদি বের হয় সেক্ষেত্রে অবশ্যই মাস্ক পরিধান করা উচিত। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন থেকে চলা ভোগান্তি নিরসনে কোনো পদক্ষেপ নেয়নি পৌরসভা কর্তৃপক্ষ। তবে পৌরসভার সাথে সমন্বয় করে সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা যত খবর পেয়েছি এক জায়গায় হচ্ছে অনুমোদন হয়েছে রোডসের কাজটা, আর চারমাথা থেকে মহিলা কলেজ পর্যন্ত যে রাস্তাটা আছে ওইটা হচ্ছে টেন্ডার হবে আর কি। এই বিষয়ে আমরা হচ্ছে পৌরসভার সাথে কথা বলে আমরা ব্যবস্থা নেব। সড়কের ধুলাবালি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে স্থানীয়রা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সংকটে পড়বেন বলে আশঙ্কা চিকিৎসকদের। সুলাইমান কবির, RTV। প্রায় 8.5 কোটি টাকা ব্যয়ে মাদারীপুরের কুমার নদীর উপর নির্মিত সেতুর কাজ চলছে ধীরগতিতে। কাগজে কলমে 70% কাজ দেখানো হলেও অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে ডিঙি নৌকা দিয়ে পারাপারে বেড়েছে জনদুর্ভোগ। অভিযোগ আছে শেখ হাসিনার সরকার পতনের পর হদিস নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের। মাদারীপুর প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তার জানাচ্ছেন আবরার মাহি।
2022 সালের 16 আগস্ট মাদারীপুরের চর মুগরিয়া নয়াচর এলাকায় কুমার নদের ওপর এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়। 8 কোটি 45 লাখ টাকা ব্যয় ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএস রোড এলাকার হাসান এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি শুরু করে, যার মেয়াদ শেষ হয় 2025 সালের জুনে। তবে এর আগেই শেখ হাসিনা সরকার পতন হলে হদিস মিলছে না ঠিকাদারি প্রতিষ্ঠানের। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় 1 বছর মেয়াদ বাড়ায় কর্তৃপক্ষ, যা শেষ হবে 2026 সালের জুনে। বর্তমানে সেতু নির্মাণে ধীরগতি থাকায় ছোট ডিঙি নৌকায় পারাপার হচ্ছেন যাতায়াতকারীরা। এতে একদিকে বেড়েছে ভোগান্তি, অন্যদিকে অর্থের অপচয় হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। আমাকে ওই ঘুরে গেল এই 10 টাকাই ভাড়া, কিন্তু ভাড়া তো বাড়ে নাই। ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আমাদের দোকান ভাড়াও উঠে পারতেছি না। এই ব্রিজটা হইলে এই রাস্তাটা যদি ঠিক মতন চলে তাহলে আমরা একটু ভালো থাকতাম, কাজটা আমাকে ভালো হইবে। এখানে আমাদের সবার সমস্যা, যাতে বর্তমান সরকার এটা দেখুক। আমরা এলাকাবাসী এটাই চাই, যাতে এলাকার মানুষ ব্রিজ দিয়ে পার হইতে পারে। দুর্ভোগ কমাতে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে সেতু নির্মাণ কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা বলছে এলজিইডি। অ্যাপ্রোচের ডিজাইন সংক্রান্ত ত্রুটি সংশোধন হয়েছে, প্লাস হলো গার্ডারের কাজ চলমান। যেহেতু প্রজেক্ট শেষ, নির্ধারিত সময়ের ভিতরে কাজ অবশ্যই শেষ করতে পারবো এবং ঠিকাদারের সাথে ক্লোজলি আমরা কথা বলতেছি, সবসময় কথা বলতে যোগাযোগ আছে। সেতুটির কাজ দ্রুত শেষ করে জনদুর্ভোগ লাঘব করবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি ভুক্তভোগীদের। আবরার মাহি, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। গত 1 জানুয়ারি থেকে দেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার NEIR কার্যক্রম চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC। এর বাস্তবায়নে সিম ও অনিবন্ধিত মোবাইল ডিভাইস ভিত্তিক অপরাধ, আর্থিক প্রতারণা ও জালিয়াতি থেকে নাগরিকদের মুক্তি মিলবে বলে জানিয়েছে কমিশন। পাশাপাশি হ্যান্ডসেটের আমদানি শুল্ক কমিয়ে সহজ করা হয়েছে আমদানি প্রক্রিয়াও। ফলে অরিজিনাল উৎপাদনকারীর সার্টিফিকেট ছাড়াও যে কোনো অনুমোদিত ডিলারের ডকুমেন্টস দিয়ে হ্যান্ডসেট আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা। স্বল্প সময়ের মধ্যে পাবেন ভেন্ডর এনলিস্টমেন্ট সনদ। NEIR এর বাস্তবায়নে পুরনো হ্যান্ডসেটের মান যাচাইয়ের ক্ষেত্রেও গ্রাহকদের প্রতারিত হওয়ার ঝুঁকি কমবে। খেলার খবর। একদিনে বিরতি শেষে আজ থেকে আবারও মাঠে গড়াচ্ছে BPL। দিনের প্রথম ম্যাচে দেখা যাবে উত্তরবঙ্গ ডার্বি, যেখানে রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে টেবিলের 2-এ থাকা রংপুর রাইডার্স। গত ম্যাচে চট্টগ্রামের কাছে 2 উইকেটে হারা রাজশাহীর লক্ষ্য এই ম্যাচ দিয়ে আবারও জয়ে ফেরা। অন্যদিকে আগের ম্যাচে টেবিলের তলানিতে থাকা নোয়াখালীর কাছে হারা রংপুরের লক্ষ্য এই ম্যাচে জিতে টেবিলের শীর্ষে যাওয়া। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 1টায়। এদিকে দিনের আরেক ম্যাচে নোয়াখালীর মুখোমুখি হবে ঢাকা। এবারের আসরে খুব একটা ভালো অবস্থানে নেই ঢাকা। 5 ম্যাচে মাত্র 2 জয়ে টেবিলের 5-এ রয়েছে দলটি। অন্যদিকে সবশেষ ম্যাচে রংপুরকে হারিয়ে প্রথম জয় তুলে নেওয়া নোয়াখালীর লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রাখা। একই ভেন্যুতে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনা ঝড় উঠেছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন। চায়ের আড্ডা নির্বাচন। আমি কামাল হোসেন বিপ্লব এ পর্বে উপস্থিত হয়েছি আজ গাজীপুর 1 আসনের। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। কি মনে হচ্ছে এবারকার ভোট আসলে কি মনে হচ্ছে আপনার? 5 বছর পর নির্বাচন, তাতে আমাদের সাধারণ জনগণের একটা আনন্দ উল্লাস থাকে একটা ভোট দেওয়ার জন্য।
তো এরকমই মনে করেন একটা আনন্দ উল্লাস নিয়ে এই যাবো, আশা করি ভোট দেবেন। আগামী নির্বাচন যদি সুষ্ঠুভাবে ইনশাল্লাহ হয় তাহলে আমরা এমন একটা প্রার্থীকে ভোট দেবো যে যারে ডাকে কাছে সবসময় পায় এবং যে জনগণের উপকার করে। গত যে নির্বাচন হচ্ছে সেগুলো নির্বাচন হয় নাই, এবছর সুষ্ঠু নির্বাচন হবে আশা রাখি। আমরা ভোট দেবো যে যোগ্য প্রার্থী তারে ভোট দেবো। তারপরে আমাদের কালিয়াকুড়ের বর্তমান যে পরিস্থিতির প্রেক্ষাপট, সেক্ষেত্রে পাবলিক জনগণ যারা তারা সকলে চাইব যে প্রার্থীরে কাছে ডাকলে সবসময় পায় তারই চাই। আমার মনে হচ্ছে এবার নির্বাচনটা ভালো হয়ে, গত 15 বছরও ভালোই গেছে, খারাপ যায় নাই। আমার মনে হয় এই তারিখে একটু মোড়টা ঘুরবো। ক্ষুদ্র একটা ব্যবসায়ীর কাছে জানবো আসলে কেমন প্রার্থীরে সে ভোট দিতে চাচ্ছে। যে পার্টি যারা আছে, যারা আমরা আগে পাশে থাকবো তাকে আমরা ভোট দেবো। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।